এবার দেখেন তো সব ঠিকঠাক আছে নাকি। ওকে, আমরা পড়াশোনায় চলে যাই। দেখেন 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে ইফ এম স্কোয়ার প্লাস এম মাইনাস থ্রি ডিভাইডেড থ্রি ইকুয়াল টু ওয়ান, দেন এম কোড ইকুয়াল। অর্থাৎ এই এক্সপ্রেশনটা থেকে এম এর ভ্যালুটা কত এটা আমাকে বের করতে হবে। সো আমরা যদি এটা একটু সিম্পলিফাই করার ট্রাই করি, যে এম স্কোয়ার মাইনাস এম মাইনাস থ্রি ডিভাইডেড হচ্ছে থ্রি ইজ ইকুয়াল টু কত, ওয়ান। তাহলে দেখেন আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো এম স্কোয়ার প্লাস এম মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু কত, থ্রি। তারপরে পেয়ে যাব হচ্ছে এম স্কোয়ার প্লাস এম ইজ ইকুয়াল টু তিন তিনে কত হয়ে যাবে, ছয় হয়ে যাবে। তারপর আমরা বলতে পারি যে এম স্কোয়ার প্লাস এম মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। তারপরে এম স্কোয়ার প্লাস থ্রি এম মাইনাস টু এম মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো। এখানে এম কমন নিলে এম প্লাস থ্রি, এখানে মাইনাস টু কমন নিলে এখানে এম প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। তারপর আমি বলতে পারি যে এম প্লাস থ্রি ইন্টু এম মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। বা আমরা বলতে পারি যে এম সমান সমান টু আর এম সমান সমান কত, মাইনাস থ্রি। তার মানে এম এর দুইটা ভ্যালু বের হচ্ছে, একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে নেগেটিভ থ্রি। সো প্রশ্নে কোথাও নেগেটিভ থ্রি নাই, আছে কত, এম এর মান দুই দেওয়া আছে। সো এম এর মান আমরা দুই উত্তর দিয়ে দেব। এম এর মান কত হবে, দুই হবে। পরেরটাতে চলে যান 2 নম্বর। 2 নম্বরে কি বলতেছে যে ইফ এক্স ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু টু বাই ফাইভ, দেন ওয়াই ইজ ইকুয়াল টু হোয়াট। দেখেন এক্স ডিভাইডেড ওয়াই প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু টু বাই ফাইভ। তাহলে আমরা লিখতে পারি যে টু ওয়াই প্লাস টু ইজ ইকুয়াল টু ফাইভ এক্স, বা টু ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ এক্স মাইনাস টু লিখতে পারি। ওয়াই সমান সমান কত লিখতে পারি, এই যে ফাইভ এক্স বাই টু মাইনাস টু বাই টু। বা ওয়াই সমান সমান লিখতে পারি যে ফাইভ এক্স বাই টু মাইনাস ওয়ান। তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরোচ্ছে, ফাইভ এক্স ডিভাইডেড টু মাইনাস ওয়ান। এই এক্সপ্রেশন কোথাও নাই, উত্তর হচ্ছে নান অফ দিস। পরেরটাতে চলে যান 3 নম্বর। 3 নম্বরে বলা হচ্ছে যে দেয়ার আর এক্স নাম্বার অফ বুকস ইন স্টোর। একটা দোকানে এক্স সংখ্যক বই আছে। আফটার ওয়ান সিক্সথ অফ দ্য বুকস ওয়ার সোল্ড, এক ষষ্ঠাংশ বই বিক্রি করার পরে, অ্যান্ড ফাইভ মোর বুকস প্রকিউর্ড অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ বুকস স্টুড অ্যাট 65। এবং আরও 5টা বই আনার পরে মোট বইয়ের সংখ্যা, বা আরও 5টা বই যুক্ত হওয়ার ফলে মোট বইয়ের সংখ্যা কত হয়ে গেল, 65টা। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নাম্বার অফ বুকস ইন দ্য স্টোর। তাহলে ওই দোকানে মূলত কতগুলা বই ছিল, অর্থাৎ এক্স এর ভ্যালু কত এটা বের করা লাগবে। এক্স এর ভ্যালুটা কত এটা বের করা লাগবে। একটা জিনিস ভালোভাবে মাথায় ঢুকায় নেন, সেটা হচ্ছে যে এক ষষ্ঠাংশ বই বিক্রি হয়ে গেছে। এক ষষ্ঠাংশ বই যদি বিক্রি হয়ে যায় তাহলে বাকি থাকে কত। আপনি বলবেন যে 6 ভাগের এক ভাগ বই যদি বিক্রি হয় তাহলে বাকি থাকবে এখনো 6 ভাগের 5 ভাগ বই বাকি থাকবে। তাহলে 6 ভাগের 5 ভাগ বই আমার কোথায়, দোকানে এখনো আছে। তো আপনি যদি জিজ্ঞাসা করেন যে কার 6 ভাগের 5 ভাগ বা কার 5/6 অংশ,
তাহলে আমি অবশ্যই বলবো যে এক্সের 5/6 অংশ বই এখনো আমার কোথায় আছে? দোকানে আছে। এক্সের 5/6 অংশ বই দোকানে আছে। তো প্রশ্ন বলতেছে যে এই যে এক্সের 5/6 অংশ বই তোমার দোকানে আছে, এইটার সাথে যদি আরো 5টা বই তুমি অ্যাড করে দাও, তাহলে তোমার টোটাল বইয়ের সংখ্যা কত হবে? এই যে 65টা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এইটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা পেয়ে যাব কত? 5x/6, 65 থেকে 5 বাদ দিলে 60। তারপরে দেখেন এই যে 5x = 60 × 6, 5 60-এর ভিতরে যাবে 12 বার। তাহলে এই যে এক্স এর ভ্যালু কত? 6 × 12। তার মানে অরিজিনালি ওই দোকানে বইয়ের সংখ্যা কতগুলো ছিল? 72টা ছিল। 72টা বই ছিল দোকানে। পরেরটাতে চলে যান, 4 নম্বর। 4-এ কি বলা হচ্ছে যে তানভীর আর্নস টাকা 5 ফর এভরি আওয়ার হি ওয়ার্কস। লাস্ট উইকস worked for X hours. He purchases Y kg of rice. Price of per kg rice is টাকা 12. He saved the remaining amount. Which expression below shows his savings? সহজ প্রশ্ন না? বলতেছে যে তানভীর প্রতি ঘন্টা কাজ করে 5 টাকা পায়। তো গত সপ্তাহে সে এক্স ঘন্টা কাজ করে। 1 ঘন্টা কাজ করলে যদি 5 টাকা পাওয়া যায়, তাহলে এক্স ঘন্টা কাজ করে কত টাকা পাওয়া যাবে? 5x টাকা পাওয়া যাবে। এটা হচ্ছে তার ইনকাম। ঠিক আছে? আর যদি তার এক্সপেন্ডিচারটা দেখি, তো বলতেছে যে সে ওয়াই কেজি চাল ক্রয় করবে। প্রতি কেজি চালের দাম কত? 12 টাকা। তাহলে 1 কেজি চালের দাম 12 টাকা হলে ওয়াই কেজি চালের দাম কত? 12 টাকা। আমরা সবাই জানি যে আমরা যদি এই যে আমাদের ইনকাম থেকে এক্সপেন্ডিচার এই জিনিসটাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? সেভিংস পেয়ে যাব। তো প্রশ্নে এটাই জিজ্ঞাসা করতেছে যে তার সেভিংসটা কত সেটা দেখাও। তাহলে তার ইনকাম হচ্ছে 5x টাকা, তার এক্সপেন্ডিচার হচ্ছে 12y টাকা। এইটাই তার কি হবে? সেভিংস হবে। তো 5x - 12y আছে কোথায়? এই যে অপশন বিতে দেওয়া আছে। তার মানে অপশন বি উত্তর। পরেরটাতে চলে যান, 5 নম্বর। Tickets to a cricket game costs taka 40 for reserve seats and taka 30 for general seats. All 500 tickets were sold for taka 17,600. How many reserved seats were sold? আমি ধরেই নিচ্ছি যে রিজার্ভ সিট আছে হচ্ছে এক্স সংখ্যক। রিজার্ভ সিটের প্রতিটা টিকিটের দাম কত? 40 টাকা করে। আমি ধরে নিচ্ছি যে জেনারেল সিটের প্রতিটার দাম হচ্ছে ওয়াই টাকা করে, মানে ওয়াই সংখ্যক সিট আছে জেনারেল সিটে। ঠিক আছে? প্রতিটা জেনারেল সিটের প্রতিটা টিকিটের দাম কত? 30 টাকা করে। আমি যদি গড় হিসাব করি যে টোটাল সিট আছে কয়টা? 500টা সিট আছে। টোটাল সিট 500টা। আর এই 500টা টিকিটের বা 500টা সিটের জন্য টোটাল টাকা কত? এই যে 17,600। তাহলে আমি যদি বলি যে একটা টিকিটের দাম কত, এই যে আপনার রিজার্ভ সিট আর হচ্ছে জেনারেল সিট, এই দুইটা সিটের টোটাল আসন সংখ্যা হচ্ছে 500টা। এই 500টা আসনের টোটাল দাম হচ্ছে 17,600। তাহলে আমি যদি বলি যে গড়ে কত টাকা করে একটা আসনের দাম, আপনি বলবেন যে এখান থেকে 2 শূন্য এখান থেকে 2 শূন্য কেটে দিলে এই যে 176/5 টাকা, এইটা হচ্ছে গড় দাম। অর্থাৎ রিজার্ভ সিট
আর হচ্ছে জেনারেল সিটের গড় দাম কত, 176/5 টাকা। আমরা চাইলে এখানে অ্যালিগেশন লাগাইতে পারি, তার জন্য এখান থেকে ফ্র্যাকশন উঠাইতে হবে। ফ্র্যাকশন উঠানোর জন্য কি করতে পারি, এই যে এইটার সাথে 5 গুণ করে দিলে ফ্র্যাকশন উঠে যাবে। সো এইটার সাথে যখন আপনি 5 গুণ করবেন, সো এই যে এইটার সাথেও আপনাকে 5 গুণ করতে হবে, এইটার সাথেও আপনাকে 5 গুণ করতে হবে। তাহলে 5 × 40 কত হবে, 200 হবে। 5 × 30 কত, এই যে 150 হবে, তাই না? আর এখানে 5 আর 5 কেটে যে ওভারঅল ভ্যালু কত থাকবে, 176। এখন যদি আপনি ক্যালকুলেশন করেন, এখান থেকে আপনি রিজার্ভ সিট কয়টা, জেনারেল সিট কয়টা, এটা হিসাব বের করতে পারবেন। 176 থেকে 150 বাদ দিলে এই যে 26 পাওয়া যায়। 200 থেকে 176 বাদ দিলে এই যে 24 পাওয়া যায়। 2 দিয়ে ভাগ করে দিলে 13, 2 দিয়ে ভাগ করে দিলে 12। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রিজার্ভ সিট আছে হচ্ছে 13টা, জেনারেল সিট আছে 12টা, টোটাল সিট কয়টা, এই যে 500টা। তাহলে 13 12 25, 25 সমান সমান যদি 500 হয়, তাহলে 1 সমান সমান কত হবে, 20 হবে। জিজ্ঞাসা করছে যে রিজার্ভ সিট কয়টা আছে সেটা বের করো। তাহলে 13 20 কত, এই যে 260। এই 260 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে রিজার্ভ সিট আছে 260টা। পরেরটাতে চলে যান। 6 কি বলা হচ্ছে যে 1/3 দ্য সাম অফ 13 অ্যান্ড এ সার্টেন নাম্বার। বলতেছে যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা এবং 13-র যোগফলের 1/3 ইজ দ্য সেম, সমান হবে 1 মোর দেন টোয়াইস দ্য নাম্বার, ওই সংখ্যার দ্বিগুণের চেয়েও 1 বেশি। ফাইন্ড দ্য নাম্বার, সংখ্যাটা কত। বলা হচ্ছে যে ধরে নেন একটা সংখ্যা হচ্ছে এক্স, এই এক্স এর সাথে 13কে যোগ করলেন, যোগ করার ফলে এই যে যোগফল, এইটার যে 1/3, এইটা সমান সমান কত হবে, এই যে সংখ্যাটা ধরছি এক্স, এক্স এর দ্বিগুণ অর্থাৎ 2x এর চেয়েও কত বেশি, 1 মোর, এই যে 1 বেশি। তাহলে দেখেন এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স প্লাস 13, 3 দুগুণ 6x প্লাস হচ্ছে 3, 6x থেকে x বাদ দিলে পেয়ে যাব 5x, 13 থেকে 3 বাদ দিলে পেয়ে যাব 10। তাহলে x এর ভ্যালু কত, এই যে 2। কোথাও উত্তর নাই, সো নান অফ দিস উত্তর, যে এখানে সংখ্যাটা হচ্ছে আমার x। পরেরটাতে চলে যান, 7 নম্বর। সাথে কি বলা হচ্ছে যে এ নাম্বার ইজ 20 লেস দেন দ্য অ্যানাদার। বলতেছে যে একটা সংখ্যা অন্য একটা সংখ্যার চেয়ে 20 কম বা 20 ছোট, যেটাই বলি। 2/3 অফ স্মলার নাম্বার ইজ ইকুয়াল টু 1/4 অফ গ্রেটার নাম্বার। বলতেছে যে ছোট সংখ্যার 2/3 সমান বড় সংখ্যার 1/4। দ্য গ্রেটার নাম্বার ইজ, তাহলে বড় সংখ্যাটা কত। তাহলে খেয়াল করেন, ছোট সংখ্যার 2/3 ইজ ইকুয়াল টু বড় সংখ্যার 1/4 সমান। তাহলে আমরা বলতে পারি যে 2s ডিভাইডেড 3 ইজ ইকুয়াল টু l/4। তাহলে 4 দুগুণ 8s ইজ ইকুয়াল টু 3l। তাহলে এই যে ছোট সংখ্যা এবং বড় সংখ্যার অনুপাত কত, 3:8, তাই না? তার মানে এখানে যদি আমরা বড় সংখ্যা আর ছোট সংখ্যার পার্থক্য করি, তাহলে কত পাবো, এই যে প্রশ্নে বলেই দিচ্ছে যে 20 পাওয়া যাবে। সো এখানে বড় সংখ্যা হচ্ছে 8, ছোট সংখ্যা হচ্ছে 3, এই দুইটার পার্থক্য কত, 5। 5 সমান সমান 20 হইলে 1 সমান সমান কত হবে, 4 হবে। জিজ্ঞাসা করছে যে বড় সংখ্যা কত, সো বড় সংখ্যা 8। তাহলে 8 সমান সমান কত, 4 8 32। 32 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে বড় সংখ্যাটা হবে আমার কত, 32।
পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন আটা কি বলা হচ্ছে যে ইফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 10 ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার দেন এক্স স্কোয়ার ইকুয়াল টু হোয়াট। খেয়াল করেন প্রশ্নে বলেই দিচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 10 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার হলে এক্স স্কোয়ারের মান কত। সো এখান থেকে চাইলে আমরা এক্স স্কোয়ার ক্যান্সেল আউট করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে 3x সমান সমান কত, -10 প্লাস 1, তাই না? তাহলে 3x ইজ ইকুয়াল টু কত, -9, -9 বলতে পারি। তাহলে এক্স সমান সমান কত হবে, এক্স সমান সমান কত হবে? আপনি বলবেন যে ভাইয়া এক্স সমান সমান হবে -3। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এক্স স্কোয়ার কত, তো এইটার উপরে যদি এক্স স্কোয়ার করে দেই, মানে স্কোয়ার করে দেই, তাহলে এইটার উপরেও আমাকে স্কোয়ার করতে হবে। আর আমরা খুব ভালোভাবেই জানি যে কোনো নেগেটিভ সংখ্যার উপরে যখন স্কোয়ার করা হবে তখন সেটা পজিটিভ হয়ে যায়। তো -3-র উপরে স্কোয়ার করলে এটা কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। তার মানে এক্স স্কোয়ারের মান কত, এই যে 9। পরেরটাতে চলে যান, 9 নাম্বার। দেখেন 9 কি বলা হচ্ছে যে এ ব্যাটসম্যান স্কোর্ড 96 রানস ফ্রম হিটিং এ টোটাল অফ 21 বাউন্ডারিজ অ্যান্ড ওভার বাউন্ডারিজ। বলতেছে যে একজন ব্যাটসম্যান 96 রান করে, তো এই 96 রান করছে 21টা বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মেরে, অর্থাৎ 4 আর 6 মেরে সে 21 রান করছে। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি বাউন্ডারিজ ডিড হিট, তাহলে সে কতগুলা 4 মারছে। ওভার বাউন্ডারি মানে হচ্ছে 6 আর বাউন্ডারি মানে হচ্ছে 4 বুঝাইছে এখানে, ঠিক আছে? যে সে কতগুলা 4 মারছে এটা বের করো। সো 4 আর 6-এর টোটাল সংখ্যা হচ্ছে 21টা। সো আমি যদি এখানে ধরেই নিই যে সে 4 মার্কসে হচ্ছে এক্স সংখ্যক, তাহলে 6 মার্কসে কয়টা? আপনি বলবেন যে 10 to 21 মাইনাস এক্স সংখ্যক সে 6 মারছে। তাহলে 4 যদি এক্স সংখ্যক মারে, তাহলে 4 মেরে টোটাল রান করছে কত? আপনি বলবেন যে 4x প্লাস 6 মেরে রান করছে কত, 6 × 21 মাইনাস এক্স, টোটাল রান কত? আপনি বলবেন যে ভাই 96। তাহলে খেয়াল করে দেখেন 4x প্লাস 126 মাইনাস 6x ইজ ইকুয়াল টু কত, 96। তাহলে 196 থেকে 96 বাদ দিলে এইদিকে 4 ওইদিকে 26, তার মানে হচ্ছে 30 ইজ ইকুয়াল টু 6x থেকে 4x বাদ দিলে 2x, তাহলে x এর মান কত, 15। তো আমরা তো এখানে ধরেই নিছি যে সে 4 মারছে কয়টা, x সংখ্যক, x এর মান কত, 15। এই যে উত্তর 15। চাইলে অপশন থেকেও পিক করতে পারে, বাট ইকুয়েশন সাজানো এই জিনিসগুলো খুব সহজ, এই জন্য ইকুয়েশন দেখাচ্ছি। পরেরটাতে চলে যান, 10 নাম্বার। 10-এ বলা হচ্ছে যে 5 টাইমস এ নাম্বার ইজ 22 মোর দেন 4 টাইমস অ্যানাদার নাম্বার। বলতেছে একটা সংখ্যার 5 গুণ অন্য সংখ্যার 4 গুণের চেয়ে কত বেশি, 22 বেশি। If the sum of 3 times the bigger number and 7 times the smaller number is 32. বলতেছে যে একটা সংখ্যার 3 গুণ অন্য একটা সংখ্যার মানে ছোট সংখ্যার 7 গুণের সাথে যোগ করলে যদি 32 পাওয়া যায়, হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার। তাহলে স্মলার নাম্বারটা কত, এটা বের করতে হবে। স্মলার নাম্বারটা কত, এটা বের করা লাগবে। খেয়াল করে দেখেন, আমরা এখানে এই 2 নাম্বার ইকুয়েশনটা নিয়ে আগে কাজ করব। ইফ দ্য সাম অফ 3 টাইমস দ্য বিগার নাম্বার, বড় সংখ্যার 3 গুণ, তাহলে এই যে বড় সংখ্যার 3 গুণের সাথে যদি আমি ছোট সংখ্যার 7 গুণ, ছোট সংখ্যার 7 গুণকে যোগ করে দেই,
তাহলে যোগফল কত পাবো? 32 পাবো। বড় সংখ্যার 3 গুণের সাথে ছোট সংখ্যার 7 গুণ যোগ করলে 32 পাবো। জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার, ছোট সংখ্যা কত সেটা বের করেন। ছোট সংখ্যা কত? সো আমরা অপশন থেকে খুব ইজিলি এইগুলার উত্তর বের করতে পারবো। আপনি যদি ধরেন যে ছোট সংখ্যা হবে 5, তো ছোট সংখ্যা এখানে 5 ধরলে 7 আর 5-এ কত হয়ে যায়? 7 আর 5 35 হয়ে যায়, যেটা যোগফলের চেয়ে বেশি হচ্ছে। তার মানে এইটা উত্তর হবে না। যদি আপনি ধরেন যে 4, তাহলে 7 আর 4-এ 28 হয়ে যাচ্ছে, বাকি থাকতেছে কত? 4। 3 দিয়ে আপনি কখনোই 4-কে ভাগ করতে পারবেন না, অর্থাৎ খেয়াল করে দেখেন 7 4-এ 28 হয়ে গেল। তাহলে এখানে এই যে 3b সমান সমান কত আসে? 32 থেকে 28 বাদ দিলে 4। এই বড় সংখ্যা কখনোই একটা মানে ফ্র্যাকশন আসবে না, পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে? তো বির মান কত হয়ে যাচ্ছে? 4/3 হয়ে যাচ্ছে। সো এখানে ফ্র্যাকশন আসতেছে, দ্যাটস ওয়াই অপশন বি বাদ দিব। ঠিক সেম কারণে আমরা অপশন সি কেও বাদ দিতে পারি। কিভাবে আমি দেখাচ্ছি। আমি যদি বলি যে ছোট সংখ্যাটা হচ্ছে 3, তাহলে ছোট সংখ্যা যদি 3 হয়, তাহলে 3 7 21 হয়ে যায়। তাহলে 3b প্লাস 21 সমান সমান যদি 32 হয়, তাহলে 3b ইজ ইকুয়াল টু কত? 11 হয়ে যাবে। তো বির মান আবার যে কি হচ্ছে? ফ্র্যাকশন আসতেছে। সো এটাকে আমি চাইলে বাদ দিতে পারি। আপনি যদি এবার বলেন যে ভাই ছোট সংখ্যাটা 2 ধরেন, ছোট সংখ্যাটা 2 ধরে দেখা যাক কি অবস্থা হয়। সো ছোট সংখ্যাটাকে যদি আমরা 2 ধরি, তাহলে 3b সমান সমান কত হবে? এই যে 32 বিয়োগ 7 দুগুণ 14, অর্থাৎ 3b সমান সমান হবে 18। তাহলে b সমান সমান কত হবে? 6 হবে। তার মানে এটাই উত্তর হবে। আপনি যদি বলেন যে 1 কেন ধরলেন না, আপনি চাইলে 1 ধরে দেখতে পারেন। তাহলে 1 ধরলে কত হবে? 3b সমান সমান 32 বিয়োগ 7 1 7, 3b সমান সমান হয়ে যাবে হচ্ছে 25। আবার দেখেন b সমান সমান কত আসতেছে? ফ্র্যাকশন আসতেছে। দ্যাটস ওয়াই অপশনই বাদ। ঠিক আছে? সো এখানে উত্তর হবে কোনটা? অপশন ডি উত্তর হবে। একটা ধরেই আমরা উত্তর বের করে ফেলতে পারবো। এটা আপনি যদি চান প্রথম শর্তের সাথে মিলাইতে পারেন, ওই কথা সেম একে আসবে। বোঝা গেছে যে উত্তর হবে কোনটা? অপশন ডি। আপনি চাইলে প্রথম সংখ্যার সাথেও কিন্তু মানে প্রথম শর্তের সাথেও মিলাইতে পারেন, এটা আপনার ব্যাপার। ঠিক আছে? কারণ আপনি এখন জানেন যে আপনার বড় সংখ্যাটা হচ্ছে 6, আর এই যে ছোট সংখ্যা এটা হচ্ছে 2। তো এই যে 5 টাইমস এ নাম্বার, অর্থাৎ বড় সংখ্যার 5 গুণ কত হবে? 30 হবে। 4 টাইমস অ্যানাদার নাম্বার, মানে 4 টাইমস হচ্ছে ছোট সংখ্যা কত? এই যে 4 দুগুণ 8। তাহলে এই দুইটার পার্থক্য কত বলছে? এই যে 22 বলছে। দেখেন 22 মিলে যায়। ঠিক আছে? তো এখানে ছোট সংখ্যাটা কত হবে? 2 হবে। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে 5/x সমান সমান হচ্ছে 3 অ্যান্ড y/6 সমান সমান 2, দেন 3 প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস 5 সমান সমান কত? দেখেন 5/x সমান সমান 3, তাহলে আমরা বলতে পারি যে 3x সমান সমান 5 হলে x এর মান কত? এই যে 5/3। ঠিক আছে? তারপরে বলতেছে যে y/6 ইজ ইকুয়াল টু 2, তাহলে আমরা বলতে পারি যে y সমান সমান কত? 6 দুগুণ 12। আমাদেরকে বের করতে হবে কি? এই যে 3 প্লাস ওয়াই ডিভাইডেড এক্স প্লাস 5 সমান সমান কত? তাহলে দেখেন 3 প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, এক্স এর মান কত বের করে রাখছেন? এই যে 5/3 প্লাস হচ্ছে 5। তাহলে দেখেন 12 3 কত? 15। এখানে যদি 3 লসাগু করেন, তাহলে 5 প্লাস 15 ইজ ইকুয়াল টু কত হবে? ওপরে 15, নিচে এই যে 20/3। তাই না? এখন খেয়াল করি আমরা। আমরা যদি এই 3টাকে ওপরে তুলে দেই, 20টাকে নিচে নিয়ে আসলাম, 5 এখানে 3 বার, 5 এখানে 4 বার। উপরে কত? 3 3 9, নিচে কত? 4। তার মানে 9/4 হচ্ছে ওই এক্সপ্রেশনটার মান। 9/4।
পরেরটাতে চলে যান, 12 নম্বর। দেখেন এই যে এইগুলো হচ্ছে আইবিএ এর হচ্ছে ট্র্যাপ টাইপ প্রশ্ন। এইগুলো হচ্ছে বিশাল বড় বড় ট্র্যাপ, এই টাইপের প্রশ্নগুলো। ঠিক আছে, আমরা পরীক্ষার হলে আমাদের অনেক চাপ থাকে, আমাদের মাথা কাজ করে না, বা আমরা পরীক্ষার আগে প্রপারলি প্র্যাকটিস করি না, বিধে আমরা পরীক্ষায় যে অযথা একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করি। ঠিক আছে, এটার একমাত্র কারণ হচ্ছে যে প্রপার প্র্যাকটিসের অভাব। আপনি যদি বাসায় বসে থেকে হিউজ পরিমাণ ম্যাথস প্র্যাকটিস করে যান, তাহলে পরীক্ষা হলে যে অন্তত বুঝতে পারবেন যে কোনটা আমি সমাধান করব আর কোনটা আমি সমাধান ছাড়াই উত্তর বের করব। ঠিক আছে, অন্তত এতটুকু আন্দাজ করতে পারার কথা, বা এতটুকু আন্দাজ করতে পারবেন। সো এই যে এই টাইপের প্রশ্নগুলো আইবিএ দেয়ই হচ্ছে সময় নষ্ট করার জন্য, যে স্টুডেন্ট সময় নষ্ট করুক। কারণ ম্যাক্সিমাম 90% স্টুডেন্ট, 100 জন পরীক্ষা দিলে 90 জন শিক্ষার্থী ম্যাথ দেখার সাথে সেটা সমাধানের জন্য পাগল হয়ে যায়। পারুক চাই না পারুক, মিলুক চাই না মিলুক, সমাধানের জন্য পাগল হয়ে যাবে এবং ওইটার জন্য সে সময় নষ্ট করবে। এত সময় নাই আমাদের হাতে। ঠিক আছে, আমরা এমসিকিউ পরীক্ষায় সবসময় মাথা রাখবো যে আমার সামনে উত্তর আছে, আমার সামনে উত্তর দেওয়া আছে। এই যে দেখেন 5টা অপশন, 5টা অপশনে 5টা উত্তর দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি প্রত্যেকটা অপশনে 12 সেকেন্ড করেও সময় ব্যয় করি, 1 মিনিটে এই প্রশ্নের উত্তর বের করে ফেলতে পারবো। ঠিক আছে, পরীক্ষায় বসার আগে কিছু জিনিস মাথায় সেট করে নিয়ে তারপরে পরীক্ষায় বসতে হবে, তাহলে পরীক্ষা সহজ হয়ে যাবে। এই প্রশ্ন আপনি চাইলে ইকুয়েশন ধরেও সাজাইতে পারেন, ইকুয়েশন ধরেও করতে পারেন, কিন্তু যতক্ষণে আপনি ইকুয়েশন ধরবেন, যতক্ষণে আপনি ইকুয়েশন মাথায় নিয়ে আসবেন, ততক্ষণে অপশন ধরে উত্তর বের করে দেওয়া সম্ভব। ঠিক আছে, কারণ এই প্রশ্ন দেখার সাথে আমি 2টা অপশন বাদ দিয়ে দিব, দেখার সাথেই, প্রশ্ন পড়ার সাথে 2টা অপশন আমি বাদ দিব। খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে যে এ বয় পারচেসড সাম চকলেটস ফ্রম এ শপ ফর $120। বলতেছে যে একজন বালক $120 দিয়ে কিছু চকলেট কিনছে। ইন দ্য নেক্সট শপ হি ফাউন্ড দ্যাট দ্য প্রাইস পার পিস অফ চকলেট ইজ 3 লেস দেন দ্যাট চার্জড অ্যাট দ্য প্রিভিয়াস শপ। বলতেছে যে সে পরের দোকানে যে দেখলো যে আগের দোকান থেকে সে যত টাকা দিয়ে চকলেট কিনছে, আগের দোকানে প্রতিটা চকলেট সে যত টাকা দিয়ে কিনছে, পরের দোকানে প্রতিটা চকলেটের দাম $3 করে কম। অ্যান্ড অ্যাজ সাচ হি কুড হ্যাভ পারচেজ 2 more চকলেটস। এতে করে সে আরও 2টা বেশি চকলেট কিনতে পারত। অর্থাৎ আগের দোকানে সে যত টাকার চকলেট কিনছে, যত টাকা করে চকলেট কিনছে, পরের দোকানে যেয়ে দেখে যে প্রতিটা চকলেটের দাম $3 করে কম। আর এই যে $3 করে কম, এই কারণে সে 2টা চকলেট বেশি কিনতে পারত। তো জিজ্ঞাসা করছে যে হাউ মেনি চকলেটস ডিড হি বাই ফ্রম দ্য ফার্স্ট শপ। তাহলে সে প্রথম দোকান থেকে কতগুলো চকলেট কিনছে এটা বের করে। প্রথম দোকান থেকে সে কতগুলো চকলেট কিনছে এটা বের করতে হবে। ঠিক আছে, তার মানে এই যে চকলেটের সংখ্যা যদি আমরা বের করতে চাই, তাহলে এই যে টোটাল টাকা 120কে আমাকে প্রতিটা চকলেটের দাম দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা এখানে একটা ভ্যালু পাবো, এবং সেটা অবশ্যই ইন্টিজার হবে। ঠিক আছে, প্রতিটা চকলেটের দাম যেইটা, সেইটা দিয়ে যদি আমরা মোট এই 120 টাকাকে ভাগ করে দেই, তাহলে আমরা এখানে কি পেয়ে যাব? এই যে প্রত্যেকটা চকলেটের দাম যে 3 টাকা করে কম পাচ্ছি, এই 3 পেয়ে যাব। তার মানে 120কে ভাগ করা যাবে এমন সংখ্যাই উত্তর হবে। সো এখানে 7 দেখা যাচ্ছে, দেখার সাথেই বাদ, 7 দিয়ে 120কে ভাগ করা যায় না। 9 দেখা যাচ্ছে, 9 দিয়ে 120কে ভাগ করা যায় না, দেখার সাথে বাদ। ঠিক আছে, এখন আমি যদি চিন্তা করি যে প্রথম দোকান থেকে সে 8টা চকলেট কিনছে, প্রথম দোকান থেকে সে 8টা চকলেট কিনছে, কথার কথা ধরে নেন আর কি, প্রথম দোকান থেকে 8টা চকলেট কিনছে। তো প্রথম দোকান থেকে যদি সে 8টা চকলেট কেনে, তাহলে দ্বিতীয় দোকান থেকে সে কিনবে কয়টা? যেহেতু 2টা বেশি পাবে, তার মানে 10টা চকলেট পাবে, 10টা চকলেট কিনতে পারবে, কারণ দ্বিতীয় দোকানে চকলেটের দাম কম। তাহলে প্রথম দোকান থেকে যদি 8টা চকলেট কেনে, আর দ্বিতীয় দোকান থেকে কিনবে কয়টা? 10টা। তাহলে 8টা চকলেট যদি 120 টাকা দিয়ে কেনে, তাহলে একটা চকলেটের দাম কত পড়বে প্রথম দোকানে? আপনি বলবেন যে 15 টাকা। আবার দ্বিতীয় দোকান থেকে যদি 10টা চকলেট কিনে 120 টাকা দিয়ে, তাহলে একটা চকলেটের দাম কত বলবে? আপনি বলবেন যে ভাই 12 টাকা। তার মানে প্রথম দোকানে একটা চকলেটের দাম 15 টাকা, দ্বিতীয় দোকানে একটা চকলেটের দাম 12 টাকা। তাহলে প্রথম দোকানের চেয়ে দ্বিতীয় দোকানে একটা চকলেট কত টাকা কমে পাওয়া যাচ্ছে?
3 টাকা কমে। তো প্রশ্ন তো এটাই বলতেছে যে প্রথম দোকানের চেয়ে দ্বিতীয় দোকানে থেকে যদি আমি চকলেট কিনি তাহলে প্রতিটা চকলেট 3 টাকা কমে পাবো, এবং প্রথম দোকানে যতগুলা কিনছি দ্বিতীয় দোকান থেকে তার চেয়ে 2টা বেশি কিনতে পারবো। তার মানে প্রথম দোকান থেকে কতগুলো চকলেট কিনছি এটা জানতে চাইছে। সো উত্তর হবে অপশন বি, 8টি। ঠিক আছে, উত্তর হবে কোনটা? অপশন বি, 8টি। কারণ প্রশ্নে স্পষ্ট লিখে দিছে হাউ মেনি চকলেটস ডিড হি বাই ফ্রম দ্য ফার্স্ট শপ। প্রথম দোকান থেকে সে কতগুলো চকলেট কিনছে এইটা বের করেন। সো প্রথম দোকান থেকে সে চকলেট কিনছে 8টা, 10 বিভিন্ন জায়গায় দেওয়া আছে ভুল উত্তর। ঠিক আছে, 15 হওয়ার তো কোনো চান্সই নেই। 30 সেকেন্ড সময় লাগবে না যদি আপনি প্রশ্নের টোন বুঝতে পারেন। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13তে কি বলা হচ্ছে যে অন অ্যান এভারেজ আরিফ সেলস 10 ডজনস অফ অ্যাপল পার ডে অ্যান্ড করিম সেলস 12 ডজন অফ অ্যাপলস পার ডে। আরিফ সেলিং প্রাইস ইজ 1.5 টাইমস অ্যাজ মাচ অ্যাজ দ্যাট অফ করিমস। ইফ করিমস উইকলি সেলস ইজ টাকা 4200, হোয়াট ইজ আরিফস উইকলি সেলস ইন টাকা। বলতেছে যে গড়ে আরিফ প্রতিদিন 10 ডজন আপেল বিক্রি করে আর করিম বিক্রি করবে 12 ডজন। তাহলে আরিফ বিক্রি করবে 10 ডজন আর করিম বিক্রি করবে কত? 12 ডজন। এবং বলা হচ্ছে যে করিমের সাপ্তাহিক বিক্রির পরিমাণ কত? 4200 টাকা। তাহলে একদিনে যদি 10 ডজন বিক্রি করে তাহলে এক সপ্তাহ মানে 7 দিনে বিক্রি করবে হচ্ছে এ কয়েকটা। এরপরে দামের কথা যদি বলি যে আরিফের আপেলের দাম হচ্ছে করিমের আপেলের দামের 1.5 গুণ। তাহলে করিমের আপেলের দাম যদি 2 টাকা করে হয়, প্রতি ডজন 2 টাকা করে হয়, তাহলে আরিফেরটা কত হবে? 2-এর 1.5 গুণ। 2-এর 1.5 গুণ কত? 3। তাহলে এখানে করিমের ইনকাম কত? 7-12-84, 84-2 168। আরিফের ইনকাম কত? 7-10-70, 370-210। প্রশ্নে আমাকে বলেই দিছে যে করিমের উইকলি সেল কত? 4200 টাকা। সো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি করিমের উইকলি সেল 168 টাকা। এই 168 সমান সমান আমরা চাইলে লিখতে পারি কত? 4200। তাহলে জিজ্ঞাসা করছে যে আরিফের উইকলি সেল কত, তার মানে এই যে 210 কত হবে এটা বের করেন। 21 এখানে 10 বার, 21 এখানে 8 বার। ঠিক আছে, 8 এখানে যাবে হচ্ছে 5 বার, 5 8 কত? 40, হাতে থাকে 200, তার মানে হচ্ছে 8-25-200। তাহলে 525 আর 10-এ কত হয়ে যাবে? এই যে 5250 টাকা হয়ে যাবে। জারিফের উইকলি সেল হচ্ছে 5250 টাকা। পরেরটাতে চলে যান, 14 নম্বর। 14তে কি বলা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য সাম অফ টু নাম্বারস অ্যান্ড দ্য ডিফারেন্স অফ দ্য টু নাম্বারস ইজ 6। বলতেছে যে দুইটা সংখ্যা, আমি ধরে নিচ্ছি যে একটা সংখ্যা এ আর একটা সংখ্যা হচ্ছে বি। তো বলতেছে যে এই দুইটা সংখ্যার যোগফল এবং এই দুইটা সংখ্যার বিয়োগফলের যে পার্থক্য সেটা কত? 6। আমাদেরকে জিজ্ঞাসা করছে যে ফাইন্ড দ্য লার্জার অফ দ্য টু নাম্বারস ইফ দেয়ার প্রোডাক্ট ইজ 15। বলতেছে যে এই দুইটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা কত। আমি যদি ধরে নিই যে বড় সংখ্যা এ এবং এই দুইটা সংখ্যা গুণ করলে কত পাওয়া যাবে? বলতেছে যে 15 পাওয়া যাবে।
তো খেয়াল করে আমরা যদি এটাকে একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে আমরা এখান থেকে পাবো a প্লাস বি মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত 6। এ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 2b ইজ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে b ইজ ইকুয়াল টু কত 3 হবে। সো আমাদের প্রশ্নে বলেই দিছে যে a আর b গুণ করলে 15 পাওয়া যাবে। সো বির মান যদি 3 হয় তাহলে এর মান কত, এই যে 15/3 ইজ ইকুয়াল টু 5। সো আমাদের কাছে চাইছে বড় সংখ্যাটা কত, সো এই যে বড় সংখ্যা বের হয়ে গেছে 5, এটাই উত্তর। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন 15তে বলা হচ্ছে যে এ পোস্ট অফিস ইম্পোজেস এ সার্ভিস চার্জ অফ টাকা 75 পার মানি অর্ডার অফ দ্য অ্যামাউন্ট অফ টাকা 2500 অর লেস অ্যান্ড টাকা 100 পার মানি অর্ডার অফ দ্য অ্যামাউন্ট ফর টাকা 2501 থ্রো 70,000। ইফ মরিয়ম মেক্স 3 মানি অর্ডার্স অফ টাকা 1825, 2500, 12,750, হোয়াট ইজ দ্য টোটাল সার্ভিস চার্জ শি নিডস টু পে। এনবিএতে আসছিল, এই খুব সহজ ম্যাথ। খেয়াল করেন, বলতেছে যে আপনি 2500 টাকা, আপনি যদি 2500 টাকা বা 2500 টাকার কম মানি অর্ডার করেন তাহলে 75 টাকা করে চার্জ লাগবে। 2500 টাকা অথবা 2500 কম টাকা যদি মানি অর্ডার করেন তাহলে 75 টাকা লাগবে। আর 2501 থেকে 70,000 টাকা পর্যন্ত মানি অর্ডার করলে 100 টাকা করে লাগবে। তো মরিয়ম নামের একটা মেয়ে 3টা মানি অর্ডার করছে। তার প্রথম মানি অর্ডার কত ছিল, 1825 টাকা। সো এই 1825 টাকার জন্য তাকে কত টাকা চার্জ দিতে হবে, যেহেতু প্রশ্নে বলে দিছে যে 2500 টাকা পর্যন্ত চার্জ আসবে 75 টাকা, তার মানে 1825-এর জন্য তাকে 75 টাকা চার্জ দিতে হবে। তারপরে আরেকটা মানি অর্ডার করছে সে 2500 টাকা, তাহলে 2500 টাকা পর্যন্ত তো চার্জ আসবে 75 টাকা, তার মানে এই 2500 টাকার জন্য আবার 75 টাকা চার্জ আসবে। তারপরেরটা কত করছে, 12,750 টাকা, 12,750 টাকা। তো প্রশ্নে বলেই দিছে যে 2501 থেকে নিয়ে 70,000 টাকা পর্যন্ত মানি অর্ডার করলে 100 টাকা চার্জ দেওয়া লাগবে। তার মানে 12,750-এর জন্য চার্জ দেওয়া লাগবে কত, 100 টাকা। তাহলে টোটাল সার্ভিস চার্জ কত, 75 দোকানে 150, 150 আর 100-তে কত হয়ে যাবে, এই যে 250 টাকা। এই 250 টাকা তাকে চার্জ দিতে হবে। পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন 16তে কি বলা হচ্ছে যে অফ 400 স্টুডেন্টস ইন এ গ্রাজুয়েটিং ক্লাস 30% আর ওমেন অ্যান্ড অফ দিস 1/5 become instructors. If the number of men who become instructors was twice the number of women who become instructors, how many of the men become instructors? বলতেছে যে ধরে নেন যে একটা গ্রুপে 400 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে হচ্ছে 30% মহিলা। সো মহিলা যে 30%, ওই 30%-এর মধ্যে আবার 1/5 হচ্ছে ইনস্ট্রাক্টর। আর পুরুষ ইনস্ট্রাক্টরের সংখ্যা মহিলা ইনস্ট্রাক্টরের সংখ্যার দ্বিগুণ হলে পুরুষ ইনস্ট্রাক্টরের সংখ্যা কত, এটা জিজ্ঞাসা করছে। সহজ হিসাব, টোটাল মানুষ হচ্ছে 400 জন। এই 400 জনের মধ্যে মহিলা কতজন, এই যে বলেই দিছে যে 400-র 30%, 400-র 30% মানে হচ্ছে 120। এই 120 জনের মধ্যে মহিলা ইনস্ট্রাক্টর কতজন আছে, বলেই দিছে যে 120-এর 1/5, 120-এর 1/5, 120-এর 1/5 কত, 24 জন। তো বলতেছে যে পুরুষ ইনস্ট্রাক্টরের সংখ্যা কত, তো প্রশ্নে স্পষ্ট আকারে বলে দিছে যে মহিলা ইনস্ট্রাক্টরের সংখ্যা যত, পুরুষ ইনস্ট্রাক্টরের সংখ্যা হবে তার দ্বিগুণ। তো 24-এর দ্বিগুণ কত, এই যে 48 জন। এই যে উত্তর আছে অপশন বিতে।
48। পরেরটাতে চলে যান, 17 নম্বর। দেখেন এটা খুব মজার একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। 17 নম্বর এখানে বলা হচ্ছে যে কয়েন্স আর টু বি পুট ইনটু 7 পকেটস সো দ্যাট ইচ পকেট কন্টেইনস অ্যাট লিস্ট 1 কয়েন। বলতেছে যে আপনার 7টা পকেট আছে, প্রত্যেকটা পকেটেই অন্ততপক্ষে আপনি একটা করে কয়েন রাখবেন। আপনার প্যান্টে ধরে নেন যে 7টা পকেট আছে, প্রত্যেকটা পকেটেই অন্ততপক্ষে আপনি একটা করে কয়েন রাখবেন। তাহলে ধরে নেন যে এইটা একটা পকেট, 1 2 3 4 5 6 7। এই 7টা পকেট, প্রত্যেকটা পকেটে মিনিমাম একটা করে কয়েন রাখতে হবে। বলা হচ্ছে যে অ্যাট মোস্ট 3 অফ দ্য পকেটস আর টু কন্টেইন দ্য সেম নাম্বার অফ কয়েন্স। বলতেছে যে সর্বোচ্চ 3টা পকেটে সমান পরিমাণ কয়েন রাখতে হবে। কথা বুঝতে হবে, সর্বোচ্চ 3টা পকেটে সমান পরিমাণ কয়েন রাখতে হবে। অ্যান্ড নো টু অফ দ্য রিমেইনিং পকেটস আর টু কন্টেইন অ্যান ইকুয়াল নাম্বার অফ কয়েন্স। আর অবশিষ্ট মানে ওই 3টা বাদ দিয়ে বাদ বাকি যতগুলা পকেট থাকবে কোনো পকেটেই কয়েনের সংখ্যা সমান হইতে পারবে না। তাহলে প্রশ্নের শর্ত কি? 7টা পকেট আছে, 7টা পকেটেই অন্তত পক্ষে একটা করে কয়েন আপনাকে রাখতে হবে এবং এই 7টা পকেটের মধ্যে 3টা পকেটে কয়েনের সংখ্যা সমান হইতে হবে। আর অবশিষ্ট যেই পকেটগুলো থাকবে সেই পকেটগুলোতে কয়েনের সংখ্যা কখনোই সমান হইতে পারবে না। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল নাম্বার অফ কয়েন্স নিডেড ফর দ্য পকেটস। বলতেছে যে তাহলে এই 7টা পকেটের জন্য সর্বনিম্ন সর্বনিম্ন কতগুলো কয়েনের দরকার। এই 7টা পকেটে রাখার জন্য সর্বনিম্ন কতগুলো কয়েনের দরকার। যেহেতু প্রশ্নে আমাকে বলে দিছে যে সর্বনিম্ন কয়েন কতগুলো লাগবে, একদম মিনিমাম কয়েন রাখতে হবে, তাহলে আমি ধরেই নিচ্ছি যে একদম ছোট ছোট সংখ্যা ধরবো। ছোট সংখ্যা কি কি? আমি ধরে নিচ্ছি যে প্রথম পকেটে 1 টাকার কয়েন রাখছি, দ্বিতীয় পকেটে একটা, তৃতীয় পকেটে একটা। তাহলে প্রশ্নের প্রথম শর্ত আমি স্যাটিসফাই করছি যে 3টা পকেটে আমি সমান পরিমাণ কয়েন রাখছি, একটা একটা করে। আর বাদ বাকি যেই 4টা পকেট থাকবে সেখানে কয়েনের সংখ্যা কখনোই সমান হইতে পারবে না। যেহেতু সমান হইতে পারবে না তাহলে আমি এই এই পকেটে রাখলাম 2টা, এখানে রাখলাম 3টা, এখানে রাখলাম 4টা, এখানে রাখলাম 5টা। তাহলেই তো প্রশ্নের শর্ত স্যাটিসফাই করে যে 3টা পকেটে কয়েনের সংখ্যা সমান একটা একটা করে। আর বাদ বাকি যতগুলা পকেট আছে প্রত্যেকটা পকেটের কয়েনের সংখ্যা দেখেন কি অসমান, আলাদা আলাদা। তাহলে এখানে টোটাল কতগুলো কয়েন লাগতেছে আমার? 5 4 9 3 12 2 14 15 16 17টা। তাহলে এই যে সর্বনিম্ন কয়েন লাগবে কয়টা? 17টা। ঠিক আছে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া অন্য সংখ্যা কেন ধরবো না? অন্য সংখ্যা এই কারণে ধরি নাই কারণ প্রশ্ন আমাকে বলে দিছে যে সর্বনিম্ন কয়েনের সংখ্যা বের করতে হবে, সর্বনিম্ন। তো আমি যদি সর্বনিম্ন মান বের করতে চাই তাহলে আমাকে একদম মানে সর্বনিম্ন ছোট সংখ্যাগুলো ধরে হিসাব করতে হবে। এই জন্য আমি 1 2 3 4 5 ধরে হিসাব করছি। ঠিক আছে। পরেরটাতে চলে যান, 18 নম্বর। দেখেন 18তে কি বলতেছে যে দেয়ার ওয়ার 36,000 হার্ডব্যাক কপিস অফ এ সার্টেন নভেল সোল্ড বিফোর দ্য পেপারব্যাক ভার্সন ওয়াজ ইস্যুড। বলতেছে যে একটা উপন্যাসের 36,000 হার্ডব্যাক কপি বিক্রি হয়ে গেছে পেপারব্যাক কপি আসার আগেই। ফ্রম দ্য টাইম দ্য ফার্স্ট পেপারব্যাক কপি ওয়াজ সোল্ড until the last copy of the novel was sold 9 times as many paper book copies as hardback copies were sold. বলতেছে
যে প্রথম পেপারব্যাক কপি, আচ্ছা, প্রথম পেপারব্যাক কপি বিক্রি হওয়ার সময় থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে প্রথমেই ৩৬,০০০ হার্ডব্যাক কপি বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার পরে যখন পেপারব্যাক কপি আসছে তখন থেকে নিয়ে শুরু করে একদম ওই উপন্যাসের শেষ কপি বিক্রি হওয়া পর্যন্ত, প্রথম যেই ৩৬,০০০ বিক্রি হয়েছে ওইটা বাদ দিয়ে পরবর্তীতে ৩৬,০০০-এর পরে পেপারব্যাক কপি আসছে। পেপারব্যাক কপি আসার পরে যতগুলো উপন্যাসের বই বিক্রি হয়েছে সেখানে বলা হচ্ছে যে পেপারব্যাক কপি বিক্রি হবে হার্ডব্যাক কপির ৯ গুণ। অর্থাৎ হার্ডব্যাক কপির বই বিক্রি যদি হয় এক্স সংখ্যক, তাহলে পেপারব্যাক কপির বই বিক্রি হবে কত? 9x সংখ্যক, অর্থাৎ ৯ গুণ। এবং প্রশ্নে বলে দিচ্ছে যে যদি টোটাল 4,41,000 কপি উপন্যাস বিক্রি হয়, হাউ মেনি পেপারব্যাক কপিস ওয়ার সোল্ড? তাহলে কতগুলো পেপারব্যাক কপি বিক্রি হয়েছে? তাহলে খেয়াল করে দেখেন, তাহলে আমরা এখানে বলবো যে পেপারব্যাক কপি আসার আগেই হার্ডব্যাক কপির উপন্যাস বিক্রি হয়েছে কত? 46,000। তারপরে যখন পেপারব্যাক কপি আসছে সেখান থেকে শুরু করে নিয়ে ওই উপন্যাসের শেষ কপি বিক্রি পর্যন্ত টোটাল হার্ডব্যাক কপি বিক্রি হয়েছে কয়টা? এক্স সংখ্যক। পেপারব্যাক কপি বিক্রি হয়েছে কয়টা? 9x সংখ্যক। এই যে টোটাল বিক্রির পরিমাণ কত, এই যে প্রশ্নে বলে দিছে 4,41,000। তাহলে এই যে 10x ইজ ইকুয়াল টু কত? 4,41,000 থেকে 36,000কে বাদ দিয়ে দিলে কত থাকবে? 4,05,000 থাকে না? 4,05,000 থাকে। তাহলে এই যে 4,05,000, ঠিক আছে? তাহলে এক্স সমান সমান কত? আপনি বলবেন যে 40,500। তো আমাকে জিজ্ঞাসা করছে যে পেপারব্যাক কপি কতগুলো বিক্রি হয়েছে সেটা বের করো। তো এখানে দেখা যাচ্ছে যে পেপারব্যাক কপি বিক্রি হয়েছে 9x। তাহলে এই যে 9 গুণন এই যে 40,500, 2 শূন্য 5 নং এখানে 45, 4 নং 36, অর্থাৎ 3,64,500 অপশন সিতে আছে। টোটাল পেপারব্যাক কপি বিক্রির সংখ্যা কত? 3,64,500। পরেরটাতে চলে যান, 19 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে এ পার্কিং গ্যারেজ রেন্টস পার্কিং স্পেসেস ফর টাকা 100 পার উইক অর টাকা 300 পার মান্থ। হাউ মাচ ডাজ এ পার্সন সেভ ইন এ ইয়ার বাই রেন্টিং বাই দ্য মান্থ রেদার দেন বাই দ্য উইক? বলতেছে যে একটা গ্যারেজে যদি আপনি গাড়ি পার্ক করেন তাহলে দুই ধরনের ব্যবস্থা আছে, যে হয় সপ্তাহে আপনাকে 100 টাকা দিতে হবে, না হলে প্রতি মাসে আপনাকে 300 টাকা দিতে হবে। তো বলতেছে যে একজন মানুষ যদি 1 বছর গাড়ি পার্ক করতে চায় তাহলে সাপ্তাহিক পার্কিংয়ের চেয়ে যদি সে মাসিক পার্কিং করে, মানে মাসিক ভিত্তিতে টাকা দেয়, তাহলে তার কত টাকা সেভ হবে? সাপ্তাহিক চার্জের পরিবর্তে যদি সে মাসিক ভিত্তিতে টাকাটা প্রদান করে তাহলে তার কত টাকা সঞ্চয় হবে বা সেভ করতে পারবে, এটা জিজ্ঞাসা করছে। 1 বছরে মাস কয়টা থাকে? 12টা। তো প্রতি মাসে যদি 300 টাকা করে দেয়া লাগে তাহলে 12 মাসে দেয়া লাগবে কত? 3,600 টাকা দেয়া লাগবে। 3600, এটা হচ্ছে পার মান্থের হিসাব। আর যদি আমি উইকের হিসাব করি, 1 বছরে সপ্তাহ কয়টা থাকে? কম বেশি 52টা। প্রত্যেক সপ্তাহে যদি 100 টাকা করে দেয়া লাগে তাহলে 1 বছরে কত দেয়া লাগবে? 5200 দেয়া লাগবে। তো প্রশ্ন তো এটাই জিজ্ঞাসা করতেছে যে ভাই তুমি যদি সাপ্তাহিক চার্জ দেওয়ার বদলে যদি মাসিক ভিত্তিতে চার্জ দাও তাহলে তোমার কত টাকা সেভ হবে এখানে? তাহলে 5200 থেকে এই যে 3600 বাদ দিলে আমরা পেয়ে যাব যে আমার 1600 টাকা সেভ হবে। এই যে অপশন বিতে উত্তর আছে।
লাস্ট ম্যাথ দেখেন আজকে 20 নম্বর। এখানে বলা হচ্ছে যে অ্যাট এ সার্টেইন ক্যাফেটেরিয়া, কংগ্রেচুলেশনস, এটা তো খুব ভালো সংবাদ। এর আগেও আপনার একটা জব হয়েছে না? এর আগে আপনার একটা জব হইল না, আপনি বললেন কোন এক ব্যাচে? ওইটা বোধহয় অফিসার না ক্যাশ অফিসার ছিল। দেখেন এখানে কি বলা হচ্ছে যে অ্যাট এ সার্টেন ক্যাফেটেরিয়া বার্গার অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইস কস্ট টাকা 39.50। বলতেছে যে একটা ক্যাফেটেরিয়াতে বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই এই দুইটার দাম একত্রে কত? 39 টাকা 50 পয়সা। অ্যান্ড এ বার্গার অ্যান্ড সালাদ কস্ট টাকা 44। আর বার্গার এবং সালাদের দাম কত হবে? 44 টাকা হবে। ইফ সালাদ কস্ট টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ ফ্রেঞ্চ ফ্রাইস, বলতেছে যে সালাদের দামটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে কত? দ্বিগুণ হয়ে যাবে। সালাদের দামটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা এই যে সালাদের দামটা কত ধরতে পারি? বলতেছে যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দ্বিগুণ, ফ্রেঞ্চ ফ্রাইয়ের দ্বিগুণ। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম যদি টাকা হয়, তাহলে সালাদের দাম কত হবে? ফ্রেঞ্চ ফ্রাইয়ের দ্বিগুণ, অর্থাৎ 2 টাকা হবে। কথা বুঝছেন? এই এই পার্টটা বুঝতে হবে। একটা বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম হচ্ছে 39 টাকা 50 পয়সা, আর বার্গার আর সালাদের দাম কত? 44 টাকা। তারপরে আমাকে বলতেছে যে সালাদের দামটা হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দ্বিগুণ। তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম যদি টাকা হয়, তাহলে সালাদের দাম কত? ফ্রেঞ্চ ফ্রাইয়ের দ্বিগুণ, অর্থাৎ 2 টাকা। তাহলে আমরা এখানে খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারি না যে এস এর মান যদি 2 হয়, আমরা জাস্ট এখানে মান বসাই দিব যে এই যে বার্গার প্লাস এই যে সালাদ 44 টাকা, তো সালাদের মান কত? এই যে 2 ইজ ইকুয়াল টু কত? 44। আর উপরে কত আছে? বার্গার প্লাস ফ্রেঞ্চ ফ্রাই কত টাকা? এই যে 39 টাকা 50 পয়সা। তাহলে এটা বিয়োগ করে দিলে বার্গার বার্গার কেটে যাবে। তাহলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম কত? 2 থেকে বাদ দিলে শুধু পাওয়া যাবে। 44 থেকে 39 টাকা 50 পয়সা বাদ দিলে এই যে 4 টাকা 50 পয়সা চলে আসে। যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম কত? 4.5 টাকা। সোনালিতে থাকেন, কাজ শিখতে পারবেন। ঠিক আছে? আর পড়াশোনার টাইম হয়তো একটু, জানি না কোন ব্রাঞ্চে আপনার মানে পাবেন, নিয়োগ পাবেন, কিন্তু কাজ শিখতে পারবেন, এটা হচ্ছে মেইন কথা। কারণ ব্যাংকিং শিখতে চাইলে আসলে সোনালির চেয়ে বেস্ট অপশন বাংলাদেশে খুব কম আছে। ঠিক আছে? আর যেহেতু এখন আপনার মানে চাপও কম, পরীক্ষা দেওয়ার চাপ কমে যাবে না? কারণ এখন থেকে আপনি ক্যাশ অফিসার, অফিসার এইগুলোতে তো আর আবেদন করবেন না। ঠিক আছে? এখন আপনি আবেদন করবেন বাংলাদেশ ব্যাংকে আর হচ্ছে সিনিয়র অফিসারে। ঠিক আছে? সো আপনার পরীক্ষা দেওয়ার প্রেশারটা একটু কমে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের মতো পড়াশোনা। আগামীকালকে আবার সেম সময় দেখা হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।